দর্শক, খুব ছোট সময় যখন বিক্রমপুরে ছিলাম তখন আমরা বন্ধু বান্ধব যখন খেলতে যেতাম বিকালবেলা, তখন খেলতে যাওয়ার আগে বা খেলা শেষ করে এরকম আলু টুকাতাম। তো এই যে একটা আলু মানে শৈশবের স্মৃতি, সেটা হচ্ছে যে এটাকে বলে টেডি। টেডি বলেন তো? হ্যাঁ, টেডি। তো এই টেডি দিয়ে এরকম আলু টুকাইতাম। তো আলু টুকাইতে টুকাইতে অনেকগুলা, ধরেন 1 মন 2 মন এরকম হয়তো আমরা 10-15 জন 20 জন থাকতাম। সেই 10-15 জন 20 জন নিয়ে এই যে না 3টা বেরোয়েছে, সেই 10-15 জন 20 জন মিলে আমরা দোকানে দিয়া তখন অনেক কিছু খেতাম আর কি, বিশেষ করে চানাচুর বিস্কুট এগুলো কিনে খেতাম। তো এটা একটা মজার অভিজ্ঞতা, কিন্তু এটা বেশি করলে হাঁপায় উঠবো। কারণ চরে এসে আজকে মাপ দিলাম, আমার ওজন কমছে 5 কেজি। আর জামাল ভাই আপনার কতটুকু কমছে? ভাই আমি 97 কেজি ছিলাম, এখন 82 কেজি, তাহলে 15 কেজি ওয়েট আমার এই চরে যাওয়া আসা। তারপরেও যেহেতু রমজান মাস, সিয়াম সাধনার মাস, এই রমজান মাসে হয়তো রোজা রাখছি, এই কারণের জন্য হয়তো ওজনটা হয়তো আর হয়তো 2-1 কেজি হয়তো কম হতে পারে। তবে বেশ এই চরে যাতায়াতের কারণে আমার অনেকটা ওয়েট কমে গেছে। হ্যাঁ, তো শুধু শরীরে ওয়েট কমে নাই, কিছু কিছু জায়গায় পার্সোনালি ওয়েটও কমে গেছে। কারণ আসলে যে আমরা তো খ্যাত নিতে পারতাম না, আমি কিন্তু অনেক কাজে এখন একটু একটু পারি। তো পারতে গিয়ে কেউ কেউ আমার কিন্তু একটু কামলা টাইপের মনে করে, আপনারা কামলা মনে করেন, সমস্যা নাই। তো আসলে আমার যে কেরিয়ার ছিল, ওই কেরিয়ারের দিকে আমি এখন ইচ্ছা করে যাইতে পারি। আমি এখানে মাটির টানে আছি, ভালো লাগে। আর জামাল ভাই, আপনি জানেন যে আমি কিন্তু একটা জায়গায় আমি খুব অসুস্থ ছিলাম, মানে ঢাকায় ছিলাম তো 23 বছর। তো ঢাকায় থাকলে যেটা আমার অসুবিধা ছিল সেটা হচ্ছে যে আমার প্রচন্ড রকমের হাসি আসতো গরমে কিংবা শীতে। এখন কিন্তু সেই অবস্থাটা আমার নাই, বুঝতে পারছেন? তো আমার শরীরের এই একটা জিনিস খুব ভালো হয়েছে যে আমার এবার এই হাসি আসাটা বন্ধ হয়েছে। কারণ ঢাকার যে দূষিত আবহাওয়া ছিল সেটা তো এখানে নাই। এবং এখানে আমি যেহেতু পরিশ্রম করছি, আমার মনে হয় যে আমার শরীরের ভিতরে এমনিতে রোগ জীবাণু কম, তারপরে মনে হয় যে এখন আমি অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও এখন আমার 2টা প্যান্ট, মানুষের তো অনেকগুলো প্যান্ট থাকে, আমার 2টা প্যান্ট, 2টা প্যান্টেরই কোমর কমাইতে হবে। আমি তো প্যান্টই পরি না। আপনি যখন আমি রাজশাহী থেকে আসি তখন আমি একটা পাঞ্জাবি আর লুঙ্গি পরে আসছি, তখন আপনি হয়তো ভাবেছিলেন যে জাওয়াল ভাই প্যান্ট শার্ট পরে কেন আসে না। আমি আসলে যে ওজন কমে গেছে। আর 2 নম্বর হচ্ছে যে আমরা আসলে নতুন কিছু করার চেষ্টা করছি, এই চেষ্টা হয়তো আমাদের অব্যাহত থাকবে। অব্যাহত থাকলে আমরা ভালো করতে পারবো। আর যদি হতাশ হয়ে ফিরে যাই, চলে যাই, তাহলে কিছুই হবে না, সেটা বোঝাতে চাচ্ছিলাম। জামাল ভাই, রাজশাহীতে তো প্রচুর আলু চাষ হয় এখন। হ্যাঁ ভাই, রাজশাহীতে প্রচুর আলু চাষ হয় এবং আমার বাড়ির আশেপাশে বেশ কয়েকটা হিমাগার মানে কোল্ড স্টোর আছে। তো আপনারা এখন শুনছিলাম যে এই জায়গাটাও আপনি নিতে যাচ্ছেন। হ্যাঁ, কিভাবে নিচ্ছেন, কি করবেন? এই জায়গাটাতে আমি ওই একটা চীনা বলে একটা দানা আছে, এটা আমি কিছু ছিটাবো। এটা পাখি খাবার, পাখিতে বেশিরভাগ এটা খাওয়া ইয়ে করে। ও চীনা, আমি সে বাঙ্গি টাইপের বলছিলাম। চীনা। আচ্ছা, এটা আমাদের এলাকায় ছিল আগে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন আমার নানি দাদিদের দেখতাম যে আসলে এইগুলা ভাতের বিকল্প হিসেবে খেত, চীনা বা কাউন। কিন্তু এগুলো এখন পাখিতে খায় আর কি। হ্যাঁ, এটা পাখি খায়। এটা অবশ্য মার্কেট ভ্যালু ভালোই, আপনার প্রায় 100 টাকার উপরে কেজি বিক্রি হয়। তো যে কারণে ওই রাজশাহীর ভাই সহ চিন্তা করছেন যে এটা এখানে রোপণ করবেন। এটা মোটামুটি ধরেন এই জায়গাগুলো পরিষ্কারই আছে প্রায়। আমি হয়তো দেখা গেল যে 1-2টা যদি চাষ দিই তাহলে দেখা গেল যে হয়তো। আর এই জমিগুলো একটু উর্বর, যেহেতু একটা আলু করেছিল এই ভাইয়েরা, এখানে পর্যাপ্ত সার দেওয়া আছে, সার দেওয়া আছে। কারণ জন্য আমি এখানে সিদ্ধান্ত নিয়েছি যে বেশি আকারে না হলেও অন্তত পক্ষে 20-30 বিঘা করবো। এখানে তো মোট জমি আছে কয় বিঘা আলুর? এখানে আমাকে 17 কানির কথা আমাকে মান ভাই বলেছিল। সবাই বলছে যে প্রথমে এত রিস্ক নেওয়ার দরকার নেই। 17 কানি মানে 1 কানি সমান 5 বিঘা, 25 বিঘা মতন জমি। মান ভাই আমি অনেক জমি দিয়ে নিয়েছি, আমাকে দেখে একবারে 50 বিঘা তো একটা দিয়েছে, তারপর ওর আশেপাশে আরও অনেক আছে। মান ভাই আমাকে ওই দিকেও আর একটা দাগে 85 বিঘা দেওয়ার কথা বলেছে। তাই আমি টেস্টমূলক শুধু আগে এবছরটা আমি করে দেখি যে আসলে আমি করতে পারছি না, আমি ব্যর্থ হচ্ছে। এই কারণে আমি প্রথম অল্প করে হয়তো 3-4 কানি করতে চাচ্ছি। আচ্ছা, এখন 3-4 কানি চীনা রোপণ করবেন। তো চীনা তো আমি শুনলাম যে শরীয়তপুরে বিক্রি হয় না, এটা হয় না, কিন্তু আমি পরবর্তীতে কাজিরহাটে গেছিলাম। তো কাজিরহাটে 2-3টা দোকান আমি দেখেছি এবং তাদের কাছে দাম সহকারে জানিয়েছি। তো ওনারা আমার বলেছে যে ভাই, আপনি যদি আমরা ঢাকা থেকে কিনি 140 টাকা করে, আপনি যদি 120 টাকা করে দেন তাহলে আপনার কাছ থেকে আমরা কিনবো। তাহলে তো মার্কেট আছে এখানে। হ্যাঁ, 100 টাকার উপরে রেট আছে। এবং আমি যেখান থেকে এটার বীজ আনতেছি সেটাও আপনার প্রায় 115
15 টাকা মতন আমাকে ওখানে কেনা লাগছে। আবার ধরেন ক্যারিং খরচ টরচ দিয়ে প্রায় আমার এখানে 30 টাকা মতন এখানে পড়ে যাচ্ছে রাজশাহীতে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে জামাল ভাই, অনেক শুভকামনা রইলো। এই হচ্ছে আমাদের জামাল ভাইয়ের ধনিয়া ক্ষেত, ভুট্টার মধ্যে রোপণ করছিলেন। তো জামাল ভাইকে দেখে আসলাম এদিকে। জামাল ভাই আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা বলেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। সবার আগে আপনি কিন্তু ফসল উঠান শুরু করলেন। হ্যাঁ ভাই, যাক এখন শুরু করেছে, এখন দেখা যাক আল্লাহ কি করে। সেটা যাই হোক, বাজার যে দামই হোক সমস্যা নাই, কিন্তু দেখা গেল যে শুরু যে করেছিলাম এটাতে যে জমির বুক চিরে হয়তো চাষবাস করে হয়তো একটা দানা ফেলে সেটাকে গাছে রূপান্তরিত করে হয়তো আল্লাহ আবার সেই গাছে আবার ফসল দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। গতকাল আমি কিন্তু অন্য এক চরে গেছিলাম, সেই চরে গিয়ে এবং আমার এই কালকে সারাদিন আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, ঘুরে যেটা বুঝলাম যে এবার ফসল মোটামুটি সবারই ভালো। হ্যাঁ, দামে কিন্তু কোনো জায়গায় ভালো না। এটা হলো আপনার ফসল ভালো হয়েছে বলে বাজারে হয়তো বেশি আমদানি হচ্ছে, এই কারণে জন্য দামটা কৃষকরা কম পাচ্ছে। যদি কৃষকের যদি ফলনটা যদি কম হতো তাহলে হয়তো দেখা গেলো বাজার ঘাটতি থাকতো, সেক্ষেত্রে দামটা বেশি হতো। তবে আমরা কখনোই চাই না যে হয়তো ফলন কম হোক আর দাম বেশি পাই, এরকম চিন্তা ভাবনা নাই। তার কারণ যে শুধু আমরা দাম বেশি পেলাম আর হলো সাধারণ মানুষের কাছে যে অতিরিক্ত দাম হয়ে গেল, তারা আবার কি করে খাবে, এই কারণে দাম বাজার ঠিক আছে। আর আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছিলাম, ওই আমার সঙ্গে এক ভাই আসছে কথা বলতে বলতে, যে আমরা যারা এখানে আসছি তো আসলে কেউ তো এই পেশায় তেমন জড়িত ছিলাম না। আসলে আমরা এই পেশায় একবারেই নতুন, এ কারণের জন্য হয়তো ভুল ত্রুটি হতেই পারে বা ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। হয়তো এবছর যে ভুলগুলো করেছি হয়তো আল্লাহ যদি সামনে বারে হয়তো যদি থাকি তাহলে হয়তো সে ভুলগুলো হয়তো আর হবে না, সেটা জানা থাকলো যে এই কারণের জন্য আমার এই ভুলগুলো হয়েছিল। তো এখন আসলে শিখার তো শেষ নাই। যেমন ধরেন আমাদের যে আঙ্কেল, উনি কিন্তু প্রায় 200 বিঘা জমির সার এবং বীজ পাইছেন। আসলে মূলত খরচ হচ্ছে লেবার কস্ট এবং আমাদের অভিজ্ঞতার অভাব। তো যে কারণে আঙ্কেলও কিন্তু যে লাভ করবে, আমি যতটুকু শুনছি যে ওনার বেশ ভালো একটা লস হবে। আঙ্কেল আমাকে বলেছিল, আঙ্কেলের সাথে মাঝে সাঝে আমার সাথে ট্রলার পরে দেখা সাক্ষাৎ হয়, তো আঙ্কেল বলেছিল যে বাবা আমি খুব একটা লাভের পরে নাই। এখন কি কারণে জন্য বললো বা কোন দিকটা ভাবে হয়তো বললো, সেটা আঙ্কেলে ভালো বোঝে। তারপরে আরও যারা আছে, তো আমি একটা হিসাব মিলালাম, মানে এটা প্রথমত আমার মনে হয়েছে আমরা এখানে যারাই আসছি প্রত্যেকেরই অভিজ্ঞতার একটা ঘাটতি আছে, অবশ্যই এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে যে আমরা আসলে এই খরচটাকে আমরা অনুমান করতে পারি নাই যে আসলে আমাদের এই পরিমাণ খরচ হলে একটু জায়গা আমরা রোপণ করতে পারি বা আমাদের এতগুলা শ্রমিক হইলে আমরা এই কাজটাকে সামাল দিতে পারি। আসলে আমরা শুরু করছি এবং আমরা চেষ্টা করছি যে ভালোভাবে সেটা শেষ করার জন্য। তো শেষ করতে গিয়া উৎপাদন যখন কম হবে, এটা তো প্রকৃতির ব্যাপার, কিন্তু দাম যখন কম হবে সেটা তো আর আপনি করতে পারবেন না, মানে কোনোটাই আপনার হাতে নাই, না প্রকৃতি না দাম, কোনোটাই কিন্তু আপনার হাতে নাই। তো এবার যে পরিমাণ শস্য দানা হয়েছে সেই পরিমাণে আসলে দামটা একটু কম। আজকে আমি বাজারে গিয়ে দেখলাম আপনি যে কোনো জিনিস 20 থেকে 30 টাকা কেজি কিনতে পারতেছেন। তো আজকে আমি একটা ওই আমার এখানে লেবার আছে, তাদের জন্য খাবারের জন্য একটা মিষ্টি কুমড়া কিনলাম, আমি খুচরা কিনলাম 20 টাকা কেজি, আবার দেওয়ার সময় আমি আরও 3 কেজি তারও 5 টাকা কম দিলাম, তাহলে 18 টাকা কেজি হিসাবে দাম দিলাম। তাহলে সে একটা কৃষক কয় টাকা পেলো আর যে দোকানদার বেচতেছে তার কি লাভ হলো? হ্যাঁ, কয় টাকা লাভ হলো। তাহলে এহসানের কথা আমি শুনছি আপনার কাছ থেকেই। তো আসলে এহসান ভাই আমাকে এইভাবে কখনো বলেনি, কিন্তু মাস্টার আমাকে বললো যে 40.5 লাখ টাকায় যাওয়া পর্যন্ত খরচ করেছে, কিন্তু 10.5 লাখ টাকা থেকে তোলায় সারের জন্য কষ্টদায়ক, এবং মাস্টার হয়তো বলেছে এহসান ভাইকে।